স্বাগত নিউজ 24 সকালের সংবাদে সাথে আছে আমি গালিব ইবনে রিয়াজ। মানবজাতির জন্য হুমকি হিসেবে আবির্ভূত হওয়া করোনা মহামারীর মধ্যে এবার এলো বড় একটি সুসংবাদ। জানিয়ে এলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাদের দাবি এমন একটি সস্তা সহজলভ্য ওষুধের খোঁজ দিয়েছেন যা ভেন্টিলেশনে থাকা করোনা রোগীকেও সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারে। বিজ্ঞানীদের দাবি ভেন্টিলেশনে থাকা রোগীদের মৃত্যুর ঝুঁকি প্রায় 1/3 কমিয়ে দিতে পারে এই ওষুধ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পরীক্ষা করে দেখেছেন অ্যান্টি ইনফ্লেমেটরি স্টেরয়েড ডেক্সামেথাসোন প্রয়োগ করে ভেন্টিলেশনে থাকা করোনা রোগীর মৃত্যুর ঝুঁকি প্রায় 1/3 কমিয়ে দেওয়া গেছে। শুধু তাই নয়, সংকটজনক অবস্থা থেকে করোনা রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে সক্ষম হয়েছে এই ওষুধ। অক্সফোর্ডের গবেষকদের দাবি অক্সিজেনের সাহায্য নেওয়া গুরুতর অসুস্থ করোনা আক্রান্তের মৃত্যুর ঝুঁকিও প্রায় 5 ভাগ কমাতে সক্ষম এই কম ডোজের স্টেরয়েড। অক্সফোর্ডের গবেষকরা জানান ডেক্সামেথাসোন এমন একটি স্টেরয়েড যা বেশ সস্তা এবং সহজলভ্য, যে কোনো জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে করোনা পরিস্থিতি। এখনো রেড জোন কিংবা লকডাউন কোনো কিছুই চূড়ান্ত হয়নি, তবে তালিকা তৈরি শেষ দিকে। নিউজ 24-কে এসব তথ্য দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আর প্রস্তুতির জন্য স্থানীয় প্রশাসন কমপক্ষে 72 ঘন্টা সময় পাবেন। তবে গেল কয়েকদিনে রেড জোন নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন রেড জোনে ঢিলে ঢালা লকডাউন বুমেরাং হবে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। দুদিন আগে জানা যায় ঢাকার ৪৫টি আর চট্টগ্রামের ১১টি এলাকা রেড জোনে, কিন্তু সরকারি কোনো কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেনি, আবার ভুলও বলেনি, যার ফলে জনমনে লকডাউন আর জোনিং নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। সাধারণ মানুষের মধ্যে যে বিভ্রান্তির তার মূল কারণটা হলো আমাদের একটা সমন্বয়ের অভাব রয়ে গেছে। অনেকে জানেও না ভালো করে, এতে কিন্তু মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে বেশি। বিভ্রান্তি দূর করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তিনি জানান এখনো কিছুই চূড়ান্ত হয়নি। যখন দেব তখন সকলেই স্পষ্ট হবে যে কোন জায়গাটি হচ্ছে এবং স্পেসিফিক করে দেওয়া হবে, একদম ম্যাপ করে। লকডাউন হওয়ার আগে ঘোষণা দেওয়া হবে এবং বাস্তবায়ন হতে 2-3 দিন টাইম লাগবে আমাদের। পুরো মিরপুর কখনো লকডাউন হবে না, পুরো মোহাম্মদপুর কখনো লকডাউন হবে না, পুরো উত্তরা কখনো লকডাউন হবে না। একটি ওয়ার্ডের হয়তো একটি ছোট অংশ সেটা লকডাউন হবে, যেখানে আমাদের সংক্রমণটা বেশি সেই জায়গাটি লকডাউন হবে। মূলত স্থানীয় সরকার কাঠামো আসন্ন লকডাউন এবং জোনিং বাস্তবায়ন করবে। ঢাকার 2 মেয়র সরকারের কাছে সুনির্দিষ্ট এলাকার তথ্য চেয়েছেন। ঢাকা উত্তরের কোন অংশ, মিরপুরের কোন অংশ, মোহাম্মদপুরের কোন অংশ, কতটুকু জায়গায় আমাকে রেড জোনিং করতে হবে, আমাকে বন্ধ করে দিতে হবে, লকডাউন করতে হবে, এটির আমি সুনির্দিষ্ট ম্যাপ তাদের থেকে চেয়েছি। আগামী 2-3 দিন তাদের লাগবে একদম সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে এলাকাটা নিশ্চিত করা। যেদিন আমরা তাদের থেকে এলাকা চিহ্নিতটা পাবো, তারপরে আমাদের অন্ততপক্ষে 48 থেকে 72 ঘন্টা লাগবে এটাকে বাস্তবায়নে যেতে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান লকডাউন বাস্তবায়ন কর্তৃপক্ষ প্রস্তুতি নেওয়ার পর্যাপ্ত সময় পাবেন। আজকে যদি আমরা সিদ্ধান্ত নিয়ে এটা করব, তাহলে সেটি অন্তত 3 দিন পর, 3 থেকে 4 দিন পর সেটি আমরা বাস্তবায়ন করতে পারবো। তার আগে আমরা জনগণকে জানাবো, মাইকিং ওখানে হবে এবং আমাদের প্রস্তুতি সম্পন্ন করেই কিন্তু সেটি করতে পারবো। আমরা 21 দিন তাদের একটা বিশেষ ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে আমরা এই সংক্রমণটা শূন্যের কোঠায় নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের প্রচেষ্টা। মহামারী বিশ্লেষকরা বলছেন রেড জোনে কড়াকড়ি লকডাউন বাস্তবায়নের বিকল্প নেই। আগের মতো ঢিলে ঢালা লকডাউন দিয়ে কোনো কিন্তু লাভ হবে না। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখন যে রেড জোন বা ইয়েলো জোন যেখানে লকডাউন দেওয়া হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু এটা বোঝা যাবে যদি এখানে এই লকডাউন কার্যকরী না হয়, সাকসেসফুল না হয়, তাহলে পুরো এলাকা ভিত্তিক আমাদেরকে কঠোরভাবে লকডাউন দিতে হবে। এবং শুধু লকডাউন দিলেই হবে না, ঢিলে ঢালা লকডাউন যাতে না হয়, এটা যাতে বাস্তবায়িত হয়, এর জন্য সর্বাত্মক ব্যবস্থা কিন্তু নিতে হবে সবাইকে মিলে সমন্বয়ের মাধ্যমে। করোনা পরিস্থিতিতে টানা 2 মাসের বেশি সময় বন্ধ থাকার পর সীমিত পরিসরে গেল 31 মে অফিস খোলে। 31 মে থেকে 15 জুন পর্যন্ত সীমিত পরিসরে সব স্বাভাবিক করার নির্দেশনা আসে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। রেড জোন ভিত্তিক এলাকা এখনো চিহ্নিত হয়নি, তবে বড় পরিসরে যেসব এলাকার নাম এসেছে সেসব এলাকায় নেই কোনো সতর্কতামূলক প্রচারণা। জনসাধারণের মাঝে ভাইরাস প্রতিরোধে নেই তেমন কোনো সচেতনতা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র বলছেন রেড জোন এলাকাগুলোর কয়েকদিন আগেই চালানো হবে সতর্কতামূলক প্রচারণা।
বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। গেল 14 জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৫ এলাকা রেড জোন। বাস্তবে এসব এলাকার বাসিন্দারা কতটা সচেতন তা জানতে রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটির বাড্ডা, বাসাবো, মুগদা ও ওয়ারি এলাকা পরিদর্শন। আপনার মুখে মাস্ক নাই কেন? আমি এই যে এখন বের হয়েছি তো এর জন্য ভুলে গেছি। নিয়ে আসতে মনে ছিল না, বাসাতে বাড়ি এসে পরে মনে হচ্ছে। কি অবস্থায় আছে আমি সঠিক জানি না। তা আমাদের প্রয়োজনে বের হতে হচ্ছে। সামাজিক দূরত্ব উপেক্ষা আর স্বাস্থ্যবিধি না মেনেই মাস্কহীন ঘোরাফেরা অনেকের, যাদের কাছে জানা নেই করোনা নিয়ে সতর্কতা। এমনকি রেড জোন ঘোষিত এলাকা নিয়েও রয়েছে বিভ্রান্তি। মাস্ক আসে এই মুহূর্তে একটু শুরু করেছিলাম, মনে নাই মাস্ক পরে বের হয়ে গেছি। কেউ জানাই নাই কে বা এমনি মিডিয়ায় শুনতেছি এডি প্রশাসন বা আমাদের এলাকার যে প্রতিনিধি আছে আমরা এইভাবে কোনো কিছু আমরা জানি না। রেড জোন ভিত্তিক এলাকার বাসিন্দাদের সচেতন করতে আগে থেকেই চালানো হবে প্রচারণা, জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র। আমরা ব্যাপকভাবে সেখানে মাইকিং করব, জনগণকে সচেতন করব, জনগণকে সম্পৃক্ত করব এবং সেটার আওতায় আমরা এটাকে বাস্তবায়নে যাব, যাতে করে কোনো রকম কোনো কষ্ট যেন না হয় জনগণের, সেই দিকটাকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দেব। করোনা প্রতিরোধের নানা পদক্ষেপ নিয়ে রেড জোন এলাকাগুলোকে দ্রুত সবুজ জোন করার কথাও বলেন মেয়র। নির্ভর করবে সেটার কারণে যেন। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। দেশে করোনা আক্রান্তদের শতকরা ৩৮.৪% এখন সুস্থ। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, প্রাকৃতিক বিন্যাস বজায় রাখলে যে কোনো মহামারীতেই সুস্থতার হার বাড়ানো সম্ভব। জোনভিত্তিক লকডাউন কার্যকর করে আক্রান্ত ও মৃত্যু হার কমিয়ে আনতে পারলে এই সংখ্যা আরও বাড়বে বলছেন রোগতত্ত্ব বিশেষজ্ঞরা। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। সবশেষ 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2237 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, দেশে কোভিড আক্রান্তদের মধ্যে মোট সুস্থ 36,264 জন, যা মোট আক্রান্তের 38.4%। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সুস্থতা যতই বাড়বে ততই হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থার উপর মানুষের আস্থা তৈরি হবে। মৃত মাঝারি পোশাকে বাড়িতে ভালো অবস্থান করছেন এবং যারা একটু অসুস্থ বেশি, যাদের কিডনি সমস্যা, তারা যদি চিকিৎসাটা নেন, সাথে সাথে যদি হাসপাতালে আসেন, তাহলে কিন্তু তাদেরও অনেকটাই কিন্তু মৃত্যুর রেটটা অনেকটাই কমে যাবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রকৃতি ঘনিষ্ঠ জীবনযাপনের ফলে দেশে ক্রমেই বাড়ছে সুস্থতার হার, যা ধরে রাখা জরুরি। প্রকৃতির বিন্যাসকে নষ্ট না করে প্রকৃতির সাথে একটি প্রকৃতি বান্ধব জীবন ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং উন্নয়নকেও সেই জায়গায় নিতে হবে। তবে এই সুস্থতার সংখ্যা নিয়ে তৃপ্ত হওয়ার কোনো কারণ নেই উল্লেখ করে জোন ভিত্তিক লকডাউন কার্যকর করার প্রতি জোর দিচ্ছেন রোগতত্ত্ব বিশেষজ্ঞরা। যত বেশি সংক্রমণের ঘনত্ব বাড়বে, বিশেষ করে ঘনত্ব বাড়লে কিন্তু ক্ষয়ক্ষতিটা বাড়ে, জটিল রোগীর সংখ্যা বাড়ে, মরণাপন্ন রোগীর সংখ্যা কিন্তু অনেক বাড়ে। কাজেই সুস্থতার যে আপাত আমরা বৃদ্ধি দেখছি, এটা কিন্তু পূর্ববর্তী ফলাফলের যোগফল। এ নিয়ে কিন্তু আমরা যেন কোনো রকম আত্মসন্তুষ্টিতে না ভুগি। সুস্থতার হারে অন্যান্য দেশের তুলনায় এখনো পিছিয়ে থাকার কারণ হিসেবে ঘরে বসে যারা সুস্থ হচ্ছেন তাদের তথ্য না থাকাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বাংলাদেশে মোট করোনা আক্রান্তের 38.4% এখন সুস্থ। রোগতত্ত্ব বিশেষজ্ঞদের মতে, এই সংখ্যা আরও বাড়বে যখন ঘরে বসে যারা চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন তাদের পূর্ণাঙ্গ তথ্য আসবে সংশ্লিষ্টদের হাতে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এবারে করোনার বৈশ্বিক পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনার প্রকোপ বাড়ছেই। গেল 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক 1,42,000 মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। বেড়েছে মৃত্যু। গেল একদিনে প্রাণ গেছে 6,500 মানুষের। এসব ঘটনায় বিশ্বে কোভিড-19 মোট মৃতের সংখ্যা 4,45,000 ছাড়িয়েছে, আর মোট আক্রান্তের সংখ্যা 82,50,000। যুক্তরাষ্ট্রে প্রাণহানির সংখ্যা ফের বেড়েছে। গেল 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 850 মানুষের, সংক্রমিত প্রায় 25,000। এ নিয়ে যুক্তরাষ্ট্রে কোভিড-19 মোট মৃত্যু 1,19,000 ছাড়িয়েছে। ব্রাজিলের করোনা পরিস্থিতি আরও ভয়াবহ। দেশটিতে একদিনে ভাইরাসটিতে আরও 1338 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে রেকর্ড সংখ্যক 37,000-এর বেশি মানুষ। তবে ইউরোপে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। এদিকে মহামারী এই ভাইরাসটিতে ক্রমেই বিপর্যস্ত হয়ে পড়ছে ভারত। দেশটিতে গেল 24 ঘন্টায় 11,000-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছে। মারা গেছে একদিনে সর্বোচ্চ 2,006 জন।
এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা 3,54,000 ছাড়িয়েছে, প্রাণহানি প্রায় 12,000। তবে স্বস্তির খবর হলো বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন প্রায় 43 লাখ মানুষ। করোনা মহামারীর এই সময়ে চরমভাবে বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষের আয় এবং কর্মসংস্থান। প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থান তৈরি এবং ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষের আয় পুনরুদ্ধারের প্রত্যাশার প্রতিফলন হয়নি বলে মত অর্থনীতি বিশ্লেষকদের। বিশ্লেষকরা বলছেন, মহামারীর এই সময়ে কর্মচ্যুতি ঠেকাতে প্রণোদনার মাধ্যমে উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে হবে। এক্ষেত্রে প্রয়োজন সুনির্দিষ্ট বরাদ্দ ও কর্মপরিকল্পনা। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষা ছাড়াও কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। অর্থনীতির বিভিন্ন খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, আসছে বাজেটে কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষভাবে বরাদ্দ করা হয়েছে 2,000 কোটি টাকা, যার মাধ্যমে দরিদ্র কৃষক, অভিবাসী শ্রমিক, বেকার তরুণরা স্বল্প সুদে ঋণ নিয়ে গ্রামাঞ্চলে কৃষি, কৃষিজাত পণ্য, ক্ষুদ্র কুটির শিল্পে বিনিয়োগ করতে পারবেন। তবে চলতি বাজেটে তরুণদের জন্য 100 কোটি টাকার স্টার্ট আপ মূলধন রাখা হলেও আসছে বাজেটে তার রাখা হয়নি। অর্থনীতি বিশ্লেষক ও উদ্যোক্তারা বলছেন, করোনার এই সময়ে কর্মসংস্থান টিকিয়ে রাখতে সুনির্দিষ্ট রূপরেখা নেই এবারের বাজেটে। লোকজন তো কেনাকাটা করতে যাচ্ছে না, রেস্টুরেন্ট খেতে যাচ্ছে না, চুল কাটতে যাচ্ছে না। তবে এই যে ইনফরমাল সেক্টরে যে কর্মসংস্থান আমরা হারিয়েছি, সেগুলো যে এখন খুলে দিলেই ফিরে আসবে, এটা প্রায় ধরে নেওয়াটা খুব একটা বড় ভুল ধারণা। বাজেটে যে জিনিসগুলো দেওয়া হয়েছে যদি ঠিক করে বাস্তবায়ন না করতে পারি, তাহলে বেসরকারি খাতে আমাদের কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালের একটা প্রবলেম হবে। বেসরকারি খাতে বিনিয়োগ করে নতুন কর্মসংস্থান বানানো উইল বি আ চ্যালেঞ্জ। দেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠী যখন অনানুষ্ঠানিক খাতে কর্মরত, তখন লকডাউন ও সাধারণ ছুটির কারণে এদের আয় ও কর্মসংস্থান ভীষণভাবে বিপর্যস্ত। তাই করোনা পরবর্তী সময়ে কর্মসংস্থান বান্ধব বিনিয়োগ বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। কন্ট্রোলে চলে আসার পরে অর্থনীতি যদি একটা ঘুরে ধারার একটা উত্তরণের পর্যায়ে যায়, তখন যে বিনিয়োগগুলি হবে সেগুলো যাতে একটু কর্মসংস্থান বান্ধব হয়, এবং আমরা যদি কোনো নতুন স্টিমুলাস প্যাকেজের কথা চিন্তা করি, এগুলোকে একটু এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড করার কথা ভাবতে হবে। আমরা জানি আমাদের শ্রম বাজারে 85% বেশি কিন্তু আসলে এই অনানুষ্ঠানিক খাতে এনগেজড, এবং এই বিশাল নতুন করে যারা দারিদ্র সীমার নিচে পড়েছেন, তাদের একটা বড় অংশ কিন্তু আসলে এই ধরনের অকুপেশনে তারা জড়িত আছেন। আসছে বাজেটে গ্রামীণ কর্মসংস্থান তৈরিতে সামাজিক সেবা কার্যক্রমের আওতায় দরিদ্র ও অতিদরিদ্রদের স্বনিয়োজিত কাজে যুক্ত করতে বরাদ্দ দেওয়া হয়েছে 100 কোটি টাকা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। করোনা পরিস্থিতিতে ব্যাংকের খরচ কমাতে কর্মীদের বেতন কমিয়ে আনতে চান ব্যাংক মালিকরা। জানি ক্ষুব্ধ ব্যাংক কর্মকর্তারা। তবে সমালোচনার মুখে ব্যাংক মালিকদের সংগঠন বিএবি জানিয়েছে, তারা কেবল পরামর্শ দিয়েছে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে বেতন ভাতা কমানো হলে তা হবে অমানবিক। বলেন, সরাসরি বেতন কর্তন না করে বিদেশ ভ্রমণ বন্ধ রাখা সহ অন্যান্য পরিচালন খরচ কমানো প্রয়োজন। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামানের আরেকটি রিপোর্টে। করোনা মহামারীতে নানা ঝুঁকি মোকাবেলা করেই ব্যাংকিং সেবা দিয়ে আসছেন ব্যাংক কর্মকর্তারা। করোনা ভাইরাস উদ্ভূত অর্থনৈতিক মন্দা পরিস্থিতির কথা উল্লেখ করে ব্যাংক কর্মকর্তাদের বেতন ভাতা কমিয়ে দেয়া সহ একগুচ্ছ প্রস্তাবনা তৈরি করে তা সদস্যদের কাছে পাঠিয়েছে ব্যাংক মালিকদের সংগঠন বিএবি। এই সংক্রান্ত চিঠি দেয়ায় ক্ষুব্ধ হয়েছেন ব্যাংক কর্মকর্তারা। তারা বলছেন, এমন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তৈরি হবে বাড়তি মানসিক ও অর্থনৈতিক চাপ। এটা আসলে লাস্ট থিং যেটা বলা হচ্ছে, আমরা চাই না যে আমাদের যারা কলিগরা আছেন তাদের কোনোভাবে যেন মনোবল ভেঙে না পড়ে, কারণ এমন একটা সময় আমাদের সব মনোবল দৃঢ় রাখতে হবে এবং সেভাবে যুদ্ধে আমাদের জয়ী হতে হবে। চিঠিতে ব্যাংক কর্মীদের বেতন ভাতা 15% কমানোর আবেদন ছাড়াও খরচ কমাতে 13 দফা সুপারিশ করা হয়, যদিও পরে তা বাধ্যতামূলক নয় বলে জানায় বিএবি। রেসপেক্টিভ ব্যাংকের সিদ্ধান্ত, এখন তাদের স্ট্রেংথ বুঝে তারা সিদ্ধান্ত নেবেন কি করবেন, তারা কিভাবে অ্যাড্রেস করবেন, সেই ব্যাপারে ওদের বোর্ড সিদ্ধান্ত নেবে, বোর্ড সেটা ম্যানেজমেন্টের সাথে কথা বলবে এবং সেভাবে এক্সিকিউশন হবে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, পরিস্থিতি মোকাবেলায় এমন উদ্যোগ নেওয়া যেতে পারে, তবে তা ভারসাম্য ঠিক রেখে। আর অর্থনীতি বিশ্লেষকদের মতে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন হবে অমানবিক। প্রথমে কেন এই
স্যালারিতে হাত দেওয়া হলো সেটা আমার কাছে পরিষ্কার না। পরিচালন ব্যয়টা আরো অনেক খাত আছে, আপনার বিলাসবহুল ব্যয় আছে, ভ্রমণ ব্যয় আছে, আপনাদের যে সমস্ত ইন্টেরিয়র ডেকোরেশন যেগুলি করা হয় ওখানে তো অনেক কিছু অতিরিক্ত ব্যয় দেখা যায়। ব্যাংক তারা যদি মনে করে ফর দ্য টাইমিং এর জন্য আমরা এটা স্থগিত রাখি, আমরা পরবর্তী যখন একটু ভালো হবে তখন আমরা এগুলো এরিয়ার হিসেবে দেব বা আবার বেনিফিট আমরা চালু করব। সেই ক্ষেত্রে যে লোক 1.5 লাখ টাকা বেতন পাচ্ছে তার যদি 10,000 টাকা কমায় তাহলে কিন্তু ওই প্রতিষ্ঠানের সাথেই এটা কিন্তু মেনে নিতে হবে আমাদের। এরই মধ্যে ব্যয় সংকোচন করতে জুন থেকে বেতন ভাতা কমিয়েছে প্রথম প্রজন্মের একাধিক ব্যাংক। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবারে ভারত চীন সংঘর্ষের খবর। পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীন ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে 20 ভারতীয় সেনা নিহত হয়েছেন। চীনেরও অন্তত 43 সেনা হতাহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ভারতীয় সৈন্যদের কোম্পানি কমান্ডার এক কর্নেলও রয়েছেন নিহতদের তালিকায়। অন্যদিকে চীনের রাষ্ট্র পরিচালিত গ্লোবাল টাইমস জানিয়েছে চীনা লিবারেশন আর্মির 5 সদস্য নিহত ও 11 জন আহত হয়েছেন। এ নিয়ে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দফায় দফায় বৈঠক হয়েছে দুই দেশের শীর্ষ পর্যায়ে। বিস্তারিত রিপোর্টে। লাদাখের গালোয়ান উপত্যকায় ভারত চীনা সৈন্যদের হাতাহাতি এবার গড়ালো গোলাগুলিতে। ভারতীয় সংবাদ সংস্থা ANI জানিয়েছে সীমান্তের এই খণ্ডযুদ্ধে অন্তত 20 ভারতীয় সেনা প্রাণ হারিয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে এমন আশঙ্কাও জানিয়েছে এই সংবাদ সংস্থা। ওই ঘটনায় চীনা সেনাবাহিনীর 43 সদস্য হতাহত হয়েছে বলেও সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। তবে এর আগে চীনা গণমাধ্যম জানায় সংঘর্ষে 5 চীনা সেনা নিহত হয়েছে। মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশন গ্লোবাল টাইমস খবরে বলা হয়েছে শান্তি রক্ষার বার্তা মেনে চীনা সেনারা যখন সীমান্ত থেকে ধীরে ধীরে পিছিয়ে আসছিল তখন হঠাৎ গুলি চালায় ভারত। এতে হতাহতের ঘটনা ঘটে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ানান দিল্লিকে একতরফা পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছেন। ভারতীয়দের প্রতি আন্তরিকভাবে দাবি জানাচ্ছি, সম্মুখ বাহিনীকে কঠোরভাবে সংযত করুন। সীমান্ত অতিক্রম করবেন না, উস্কানিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন না, একতরফা কোনো পদক্ষেপ নেবেন না যা সীমান্ত পরিস্থিতি জটিল করে তুলবে। সোমবার ভারতীয় সীমানায় দুই সীমান্ত বাহিনীর মধ্যে কোন্দলের জেরে ভারতীয় সেনাবাহিনীর এক কর্নেল, এক জুনিয়র কমিশনড অফিসার ও এক রাইফেলম্যান নিহত এবং আরও 17 জন আহত হন এমন খবর আসে মঙ্গলবার দিনভর। তবে সেনাদের উদ্ধৃত করে রাতের গণমাধ্যম জানায় হিমাঙ্কের নিচে তাপমাত্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে অতি উঁচুতে খোলা আকাশের নিচে আহত অবস্থায় দীর্ঘক্ষণ থাকার ফলে আহত 17 সেনার মৃত্যু হয়। মঙ্গলবার বিকেলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লাদাখের পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং চিফ অফ ডিফেন্স স্টাফ CDS জেনারেল বিপিন রাওয়াত দুপুরে স্থল, নৌ ও বায়ুসেনার প্রধানদের সঙ্গে বৈঠকে পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন। 1975-এর পর এই প্রথম ভারত চীন সীমান্তে সামরিক প্রাণহানির ঘটনা ঘটল। তাপস জুবায়ের, নিউজ 24। করোনা পরিস্থিতিতে উত্তোলিত ও অবিকৃত শত কোটি টাকার পাথর নিয়ে বিপাকে পড়েছেন সিলেটের লোহাছড়া পাথর কোয়ারির ব্যবসায়ীরা। লকডাউনের মধ্যে কোয়ারির ইজারা শেষ হওয়ায় পথে বসার জোগাড় হয়েছে কয়েকশো ব্যবসায়ীর। সে সঙ্গে কয়েক হাজার শ্রমিকও আছেন কর্মহীন হওয়ার শঙ্কায়। শফিয়া আহমেদের ক্যামেরায় সিলেট থেকে সৈয়দ রাসেলের তথ্যে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যান্য পাথর কোয়ারি থেকে সারা বছর পাথর সরবরাহের সুযোগ থাকলেও ব্যতিক্রম সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লোভাছড়া পাথর কোয়ারি। সড়ক যোগাযোগ না থাকায় বর্ষা মৌসুমে নদীতে পানি আসলে এখানকার পাথর পরিবহন করা হয়। কিন্তু করোনা পরিস্থিতিতে এবার বর্ষার শুরুতে পাথর পরিবহন করা সম্ভব হচ্ছে না। এতে বিপাকে পড়েছেন বিনিয়োগ করা শত শত পাথর ব্যবসায়ী। সেই সঙ্গে কর্মহীন হয়ে পড়েছেন কয়েক হাজার শ্রমিক। লকডাউন ছিল, আমাদের এলাকায় কোনো শ্রমিক আসতে পারে নাই, বিদায় পাথরগুলো স্টক রয়েছে। শত শত ব্যবসায়ী যদি এই পাথরটা না যায় তাহলে পথে বসবে। কাজ বন্ধ হয়ে যেতে খাইব কি করে, সবাই অনাহারে মারা যাব। আজকের রুজি যদি বন্ধ হয় তে আমরা বিকালে খরচ করার মতো আমরা ই টাকা পয়সা নাই, কেবা সেটে নাই।
লকডাউনের মধ্যে কোয়ারির ইজারা শেষ হয় গেল 13 এপ্রিল। সেই সঙ্গে পাথর উত্তোলনের পাশাপাশি জমা করা পাথর বিক্রিও বন্ধ করে দেয় প্রশাসন। পরবর্তীতে ব্যবসায়ীরা আদালতে শরণাপন্ন হলে আদালত 15 জুন পর্যন্ত পাথর পরিবহনের সময় বেঁধে দেন। কিন্তু এই কম সময়ে প্রয়োজনীয় লোকবল ও পরিবহন সংকটের কারণে উত্তোলিত পাথরের সিংহভাগই স্থানান্তর করতে পারেননি তারা। 15 দিনে আমাদের আদৌ পাথর তো নেওয়া কোনো অবস্থাতে সম্ভব নয়। আমি আজকে আমাদের ব্যবসায়ীর পক্ষ থেকে, আমার মুলাগুলবাসীর পক্ষ থেকে আমাদের একটা প্রাণের দাবি, আমাদের এই সময়টা যেন বর্ধিত করা হয় এবং যেভাবে হোক আমাদের পাথরটা নেওয়ার সুযোগ হয়। জেলা প্রশাসন বলছে আদালতের নিষেধাজ্ঞার বাইরে কিছুই সম্ভব নয়। অবৈধ কাজ আমরা কোনোভাবেই করতে দেব না। সিলেট জেলায় অবৈধ কোনো পাথর উঠবে না। এই জন্য প্রশাসনকে যতটা কঠোর হওয়া দরকার প্রশাসন কঠোর হবে। তবে লকডাউন এবং পরিবহন সংকটের বিষয় বিবেচনায় নিয়ে প্রশাসনের প্রতি কোয়ারির উত্তোলিত পাথর বিক্রির সুযোগ করে দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনাকালে হাসপাতালের দায়িত্ব বাড়লেও বেতন বঞ্চিত রয়েছেন সুনামগঞ্জ সদর হাসপাতালের 84 কর্মী। 10 মাস ধরে বেতন না পাওয়া এসব কর্মী আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত, তাই ঠিকাদার কিংবা স্বাস্থ্য বিভাগ কারোরই নজর নেই তাদের দিকে। এমন অবস্থায় মানবেতর জীবনযাপন করা কর্মীরা চাকরি ছেড়ে দেওয়ার কথাই ভাবছেন। বুরহানুদ্দিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল বছরের মে মাসে সুনামগঞ্জ সদর হাসপাতালে 84 জন কর্মচারী নিয়োগ দেওয়া হয় আউটসোর্সিং এর মাধ্যমে। এদের কাজের ক্ষেত্র রান্না থেকে শুরু করে মর্গ পরিষ্কার করা পর্যন্ত প্রায় সব জায়গায়। করোনা সংকটে এই মানুষগুলোর দায়িত্ব আরও বেড়েছে। এখন ঝুঁকি নিয়েই আইসোলেশন ইউনিট ও অন্যান্য ক্ষেত্রে বাড়তি দায়িত্ব পালন করছেন তারা, কিন্তু নিজেরা যাপন করছেন মানবেতর জীবন। বছর হতে চলেছে আউটসোর্সিং এর এসব কর্মচারী বেতন পাচ্ছেন না। এই করোনার মধ্যে আমরা ডিউটি চালাই যাইতেছি, কোনো করতেছি না, বকায় করে রাখতেছি না, সবই করতেছি আমরা, কিন্তু বেতনটা পাইতেছি না। আমরা দীর্ঘ 1 বছর যাবত ডিউটি করতেছি হাসপাতালে, কিন্তু কোনো বেতন পাইতেছি না। আন্দোলন করতেছি, তার মধ্যে কোনো সান্ত্বনা পাইতেছি না। পরিবার নিয়ে কষ্টে জীবন চালানো অনেকে চাকরি ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন। আমাদের প্রত্যেকটা পরিবার আসলে অনেক কষ্টে আছে, অনেকে আত্মীয়তা আছে, কেউ বোকা আছে। আমরা কাজ করছি, বেতন পাইতেছি না। আমরা অনেক কষ্টে, অনেক অনাহারে দিন কাটাচ্ছি। হোটেলে আমরা বাকি আছে, বাসা ভাড়া আমরা বাড়ির থেকে এনে দিতে হয়। নিয়োগকারী ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। জেলা সিভিল সার্জন বলছেন, এসব কর্মচারীর ব্যাপারে মন্ত্রণালয় এবং ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তবে করোনাকালের সমস্যার সমাধান হবে না। সর্বশেষ তথ্য যেটা সেগুলো অর্থ মন্ত্রণালয় আছে, কিন্তু তারপরে তো করোনা এই পরিস্থিতির জন্য আসে সবকিছুই তো সরকারি ছুটি হয়ে গেল এবং সবাই এখন আসলে এটা নিয়েই ব্যস্ত আর কি। তো এই ব্যস্ততাটা এটা না কাটা হওয়া পর্যন্ত আসলে ফাইল প্রগ্রেস হবে এটা মনে হয় না। 2019 সালে একই সময়ে সুনামগঞ্জ সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট 234 জনকে আউটসোর্সিংয়ে নিয়োগ দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা সংক্রমণে সৃষ্ট পরিস্থিতিতে সরকার নিষেধাজ্ঞা অমান্য করেই কিস্তি আদায়ের জন্য চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে পাবনায়। স্থানীয়রা বলছেন, নানাভাবে ক্ষুদ্র ঋণের প্রতিষ্ঠান তাদের চাপ দিচ্ছে। গেল 31 মে থেকে লকডাউন ও সরকারি ছুটি বাতিল করার পর এই তৎপরতা আরও বেড়েছে। এমন বাস্তবতায় প্রশাসনের সহযোগিতা দাবি করেছেন ভুক্তভোগীরা। আহমেদুল হক রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। করোনা সংক্রমণে বাংলাদেশে কর্মহীন মানুষের সংখ্যা অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য বড় হুমকি। এমন বাস্তবতায় ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় বন্ধের নির্দেশনা রয়েছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির। টানা 2 মাসের লকডাউন ও ছুটি শেষে এখনও অনেকে কর্মহীন, তবু থেমে নেই ক্ষুদ্র ঋণ সংস্থার পাবনার শাখাগুলো। মাঠ পর্যায়ে অনেক সংস্থার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে কিস্তি আদায় করছেন। এখন জুন মাসে নেওয়া শিথিল আছে আর কি। ইচ্ছা যে আসলে আমার ঋণটা নিয়েছি, পরিশোধ করতে হবে, দিতে হবে, যতটুকু দেয় ততটুকুই নিয়ে। এই চাপ প্রয়োগ বন্ধে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন দরিদ্র মানুষ। বলছেন, কখনো বাড়িতে এসে কখনো ফোনে ব্যাপক চাপ প্রয়োগ করা হচ্ছে তাদের। স্যার কইছি যে স্যার আমি দীর্ঘ হলা, তাও স্যার সেই ঝাড়েই আমার সাথে সে রাগারাগি মনে করেন। গতকালকে এসে তাফালিং করে গেছে, যদি কিস্তি যদি না দেওয়া হয় তাহলে জোর করে কিস্তি নিবে। ওরা এসে কইছে শনিবার থেকে কিস্তি দেয়া লাগবে, না দিলে গাড়ি ঠেকা দেব, দিয়ে কিস্তি তুলে নেব। সরকারকে এগিয়ে আসতে হবে, আমাদের এই মানুষগুলির একমাত্র সহায় এবং তাকিয়ে আছে সরকারের দিকে।
বিভিন্ন স্থানে সংস্থাগুলোর শাখা ব্যবস্থাপকরাও কিস্তি আদায়ে মাঠে নেমে পড়ার অভিযোগ রয়েছে। এজন্য কার্যালয়ে গিয়েও কাউকে পাওয়া যায় না। তবে ব্যবস্থাপকরা বলছেন জোরপূর্বক কোনো কিস্তি আদায় হচ্ছে না, যারা স্বেচ্ছায় দিচ্ছেন তাদের বাড়ি যাওয়া হচ্ছে। আমরা এরকম কোনো জোর জবরদস্তি স্বাভাবিক অবস্থা থাকাতেও করি নাই যে আপনার ভ্যান বিক্রি করে বা আপনার গাড়ি বিক্রি করে আপনার কাছ থেকে টাকা নেব। যারা বিশেষ করে বিত্তমান চাকরিজীবী তাদের সাথে যোগাযোগ করে তারা যদি স্বেচ্ছায় দিতে চায় তাদের কিস্তিকাল আমরা আনছি। যারা দিতে পারছে উইলিং ভাবে তাদের থেকে আমরা টাকাটা নিচ্ছি, কাউকে আমরা জোর করছি না যে আপনাকে এই মুহূর্তে টাকা দিতেই হবে। কিস্তির জন্য চাপ প্রয়োগ করা হলে অভিযোগের পরামর্শ দিয়েছেন পাবনার জেলা প্রশাসক। বলছেন নির্দেশনা লঙ্ঘন হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোথাও বিচ্ছিন্ন হবে এরকম ভাবে উপজেলা নির্বাহী অফিসারদের সহ আমিও পার্সোনালি অ্যাড্রেস করছি কোন কোন এনজিও এই কাজ করছেন। এটা করতে পারবে না। আমি জেলাবাসীকে এবং যারা ক্ষুদ্র ঋণ বিতরণ করছেন তাদের প্রত্যেককে আমরা পার্সোনালি মেসেজ দিয়েছি যে আপনি কোনো রকম ভাবে জোরপূর্বক কিস্তি আদায় করতে পারবেন না। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্দেশনা অনুসারে চলতি মাসের শেষ পর্যন্ত ক্ষুদ্র ঋণের কোনো কিস্তি আদায় করতে পারবে না সংস্থাগুলো। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খুলনার খালিশপুরে বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য তৈরি হচ্ছে আবাসন ব্যবস্থা। বাড়িতে শিক্ষার পরিবেশ না থাকায় স্কুল ক্যাম্পাসে এই ব্যবস্থা করা হচ্ছে তাদের থাকা খাওয়া। এতে মেধাবী শিক্ষার্থী তৈরির পাশাপাশি মানবিক দায় মুক্তির কথা বলছেন উদ্যোক্তারা। খুলনা থেকে শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। খুলনার খালিশপুরের হাউজিং নতুন কলোনি এলাকার চারপাশে অসংখ্য বস্তি। রাষ্ট্রায়ত্ত পাটকলে কাজ করা শ্রমিকদের বসবাস এখানে। হতদরিদ্র এসব পরিবারের সন্তানরাই লেখাপড়া করে খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ে। তবে দারিদ্রতার সাথে পাল্লা দিতে না পেরে অনেক মেধাবী শিক্ষার্থী লেখাপড়া শেষ করতে না পেরে বাধ্য হয়ে একসময় শিশু শ্রমে জড়িয়ে পড়ে। খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে এবার স্কুল ক্যাম্পাসে তৈরি হচ্ছে শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা। এই ভবনটি হচ্ছে দোতলা পর্যন্ত করা আছে, এর উপরে 3 তলা এবং 4 তলা করে সেখানে রেসিডেন্সিয়াল জায়গা করব আমরা, যেখানে বাচ্চারা মেধাবী এবং গরিব বাচ্চারা থাকবে বিনা পয়সায়। এরই মধ্যে প্রায় 1 কোটি টাকা ব্যয়ে তৈরি হতে যাওয়া এই ভবনের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এমন উদ্যোগের প্রশংসা করেছেন খুলনা বিভাগীয় কমিশনার। এখানে দরিদ্র মেধাবী ছেলেমেয়েরা এখানে আবাসিক এখানে তারা থাকবে এবং এখানে লেখাপড়ার পরিবেশ পাবে এবং এখানেই অনেক মেধাবী ছেলে বেরিয়ে আসবে যাতে ভবিষ্যতে তারা দেশ এবং জাতির গঠনে অবদান রাখতে পারবে। যখনই আপনার সুবিধা পাবে, এনভায়রনমেন্ট ভালোভাবে এক্সপ্লোর হবে অটোমেটিক্যালি, তো তার বেনিফিট আপনি পাবেনই। আর শিক্ষা এমন একটা মাধ্যম যেখানে আপনি ইনভেস্ট করলে বেনিফিট নিশ্চিত। দরিদ্র পরিবারের এসব মেধাবী শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন উদ্যোগের প্রশংসা করেছেন খুলনার সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চীনে নতুন করে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দ্বিতীয় ধাপে করোনার প্রকোপ নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। আবারও ভাইরাসটির সংক্রমণ প্রকট হয়ে উঠতে থাকায় কঠোর সব বিধিনিষেধ নতুন করে বহাল করছে চীন। এদিকে নিউজিল্যান্ড পুরোপুরি করোনামুক্ত ঘোষণার পর আবারও নতুন রোগী শনাক্ত হয়েছে। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। করোনা ভাইরাসের প্রভাব কমতে থাকায় ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে চীন। তবে গেল 5 দিনে দেশটিতে 100 জনের বেশি করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার চীনে আরও 27 জন করোনায় আক্রান্ত হয়েছে। এদিকে চীনের কর্মকর্তারা বলছেন নতুন করে সংক্রমণের ঘটনা একটি বাজার থেকে ঘটেছে। রাজধানী বেইজিংয়ে প্রায় 2 মাস কেউ করোনা ভাইরাসে সংক্রমিত না হলেও গেল 4 দিনে সেখানে 79 জন সংক্রমিত হয়েছে। এমন ঘটনায় নড়েচড়ে বসেছে বেইজিং। সোমবার বেইজিংয়ের বেশ কয়েকটি স্থানে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। জায়গায় জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট। শহরে ঢোকা এবং বের হওয়ার রাস্তায় স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া চীনের অন্তত 10টি শহর থেকে বেইজিংয়ে ঢোকা নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে বেইজিংয়ে ভাইরাসের নতুন করে প্রাদুর্ভাব দেখা দেওয়ায় এ নিয়ে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমন ঘটনায় বিজ্ঞানীদের এ নিয়ে তদন্ত বা পরীক্ষা নিরীক্ষা করা উচিত বলে মনে করছেন সংস্থাটি। কিভাবে এই সংক্রমণের সূত্রপাত ঘটছে তা নিয়ে বিশ্লেষণ করা প্রয়োজন বলে মনে করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বেইজিং একটি বহুমাত্রিক এবং সংযুক্ত শহর, সে কারণে উদ্বেগ থেকেই যায়। তবে পরিস্থিতির উপর নিবিড় নজর রাখা হচ্ছে। যেসব দেশ ইতিমধ্যেই সংক্রমণ কমিয়ে আনতে সক্ষম হয়েছে সেসব দেশের সরকারগুলোকেও সম্ভাব্য সংক্রমণ পুনরুত্থানের বিষয়ে সতর্ক থাকতে হবে। নিউজিল্যান্ডে প্রাণঘাতী করোনা ভাইরাসে নতুন করে 2 জন শনাক্ত হয়েছে। মঙ্গলবার দেশটি এ তথ্য জানায়। পুরোপুরি করোনা নিয়ন্ত্রণে নিয়ে আসার পর দেশটি গেল সপ্তাহে সকল ধরনের বিধিনিষেধ তুলে দেয়। শুধুমাত্র সীমান্তে বিধিনিষেধ আরোপিত রয়েছে। তবে টানা 24 দিন পর দেশটিতে আবারও করোনা আক্রান্তের খবর পাওয়া গেল। মাসুদ রানা, নিউজ 24। যুক্তরাজ্যে করোনা পরিস্থিতি সর্বশেষ জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক সাইফুল ইসলাম। করোনা ভাইরাসের যে সর্বশেষ পরিস্থিতি তা আমি জানিয়ে দিচ্ছি যে এখানে এখন পর্যন্ত সর্বমোট সংক্রমণের সংখ্যা কিন্তু 2,98,136 জন এবং সর্বমোট যে মৃতের সংখ্যা তা কিন্তু দেখা যাচ্ছে 41,969 জন। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে গত রবিবার এবং সোমবার কিন্তু এখানে যে করোনা ভাইরাসের যে পরিসংখ্যান সে অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছিল যে মৃতের সংখ্যাটি 36 এবং যথাক্রমে 38 এরকমটি কিন্তু দেখা যাচ্ছিল। যে বিষয়টি সবার মধ্যে কিন্তু একটি স্বস্তি ছায়া নিয়ে এসেছিল, কিন্তু সে সংখ্যাটি গত 24 ঘন্টাতে আবার কিন্তু লাফিয়ে 233-এ কিন্তু এসে পৌঁছেছে এবং যে সংক্রমণ তাও দেখা যাচ্ছে যে 1279। এই সংখ্যাটি আমরা এমন একটি সময় দেখছি যে গতকাল যুক্তরাজ্যের কিন্তু যে লকডাউন আইন সে আইনটি কিন্তু অনেকাংশে শিথিল করে দেওয়া হয়েছে এবং এই শিথিল করে দেওয়ার ফলে যুক্তরাজ্যে যে বড় বড় শহরগুলো আছে লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার হতে শুরু করে সমস্ত বড় বড় শহরগুলো যে শপিং সেন্টারগুলো সেখানে কিন্তু বেশ উপচে পড়া ভিড় কিন্তু গতকাল পরিলক্ষিত করা গিয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ভিড়ের মধ্যে যে সরকারি যে কিছু বিধিনিষেধ রয়েছে যে 2 মিটার দূরত্ব রেখে এখানে শপিং করা বা শপিং এ যাওয়া, সেই দূরত্বর যে আইন বা বিধিনিষেধ সেটি কিন্তু অনেকাংশে কিন্তু অনুসরণ করা হয়নি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত 15 জুন অর্থাৎ গতকাল থেকে কিন্তু ব্রিটেনের মসজিদগুলো খুলে দেওয়ার ব্যাপারে সরকার বিধিনিষেধ বা সরকার কিন্তু সেরকম নির্দেশিকা দিয়েছেন, কিন্তু ব্রিটিশ ইমামরা সবাই মিলে কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন যে সেটি আগামী 4 জুলাই সরকারের পরবর্তী বিধিনিষেধ বা নির্দেশিকার উপর নির্ভর করে তারপর তারা মসজিদগুলো খোলার ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নিয়ে থাকবেন। করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে আটকে পড়াদের স্পেনে ফেরাতে বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে বাংলাদেশ বিমান। স্পেনে বাংলা গণমাধ্যমে প্রতিনিধিত্বশীল সংগঠন স্পেন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে বাংলাদেশ বিমানের BG4109 নম্বরের বিশেষ চার্টার্ড ফ্লাইট রাজধানী মাদ্রিদে 19 জন অবতরণ করবে। স্পেন থেকে এ বিষয়ে সর্বশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী শাহাদুল সোহেদ। করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে আটকা পড়া স্পেন প্রবাসী যারা স্পেন কিংবা বাংলাদেশে মহামারী আকার ধারণ করার পূর্বে বাংলাদেশে গিয়েছিলেন তারা বাংলাদেশ বিমানের একটি চার্টার ফ্লাইটে করে স্পেনে প্রত্যাবর্তন করবেন আগামী 19 জন। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও বাংলাদেশ বিমান প্রকাশ করেছে গত 13 জুন। স্পেনে বাংলা গণমাধ্যমে প্রতিনিধিত্বশীল সংগঠন স্পেন বাংলা প্রেস ক্লাবই মূলত চার্টার ফ্লাইটের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে বলে আমরা জানতে পেরেছি। প্রেস ক্লাবের কর্মকর্তারা জানিয়েছেন যে বাংলাদেশে আটকা পড়া স্পেন প্রবাসীদের প্রতিকূল পরিস্থিতি বিবেচনা করে চার্টার ফ্লাইটের প্রসঙ্গটি তারা সামনে আনেন এবং সোশ্যাল মিডিয়ায় লাইভ টক শোর আয়োজন করেন, যেখানে সমস্ত বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারই ধারাবাহিকতায় প্রেস ক্লাবের পক্ষ থেকে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষকে তারা আবেদন করেন এবং বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ আবেদনটি অনুমোদন করেন। জানিয়ে রাখি, স্পেনে কিন্তু করোনা পরিস্থিতি স্বস্তিজনক পর্যায়ে রয়েছে, জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক পরিস্থিতির দিকে রয়েছে। চার্টার ফ্লাইটে করে যারা প্রবাসী বাংলাদেশিরা যারা স্পেনে ফিরবেন তাদের অনেকেই তাদের নিজস্ব কর্মক্ষেত্র কিংবা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে যোগ দেওয়ার আসলে একটা সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি নিজেদের পরিবার রেখে যারা গিয়েছিলেন তারাও কিন্তু বেশ স্বস্তি প্রকাশ করছেন। অনেকটা আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশে অবস্থানরত অনেকেরই স্পেনের যে রেসিডেন্ট কার্ড রয়েছে সেই রেসিডেন্ট কার্ডের মেয়াদ
উত্তীর্ণ হয়ে গেছে তারা কিন্তু স্পেনে প্রত্যাবর্তন করতে পারবেন, যে স্পেনের আইন অনুযায়ী তাদের স্পেনে প্রবেশ করতে তাদের কোনো বাধা নেই, এবং বাংলাদেশ ইমিগ্রেশনে যাতে সমস্যা না হয় সে ব্যাপারে বাংলাদেশস্থ স্পেন দূতাবাস থেকে একটি সার্টিফিকেট স্পেনস্থ বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ বিমান এবং স্পেন বাংলা প্রেস ক্লাবের কাছে এসেছে বলে আমরা জানতে পেরেছি। তো আমরা নিশ্চিত হয়েছি। পাশাপাশি আমরা বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তার সাথে আমার আলাপ হয়েছে, তারা জানিয়েছেন যে বাংলাদেশে ইমিগ্রেশনে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং মাদ্রিদ বিমানবন্দরে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বাংলাদেশে অবস্থানরত স্পেন প্রবাসী বাংলাদেশিদের অনেকের সাথে আমার আলাপ হয়েছে, তারা কিন্তু বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ, স্পেনস্থ বাংলাদেশ দূতাবাস এবং সর্বোপরি বাংলাদেশ সরকারকে তারা ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। করোনাভাইরাস সংক্রমণ কাটিয়ে ওঠা ইউরোপিয়ান দেশ স্লোভেনিয়া থেকে সেখানকার সবশেষ অবস্থা জানিয়েছে প্রবাসী শিক্ষার্থী রাকিব হাসান রাফি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক হেলথের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত স্লোভেনিয়াতে প্রাণঘাতী করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন 1499 জন। এখন পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন 109 জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন 1359 জন। গতকালকে থেকে স্লোভেনিয়ার সাথে ইটালির সীমান্ত সংযোগ পুনরায় খুলে দেওয়া হয়েছে। এছাড়াও আন্তর্জাতিক রুটে চলাচল করে সকল ধরনের বাস এবং ট্রেন সার্ভিস পুনরায় চালু করে দেওয়ার জন্য স্লোভেনিয়া সরকারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে স্লোভেনিয়াতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। এ থেকে হয়তোবা অনেকেই ধারণা করছেন, বিশেষত দেশটিতে বসবাসরত সাধারণ মানুষদের অনেকেই ধারণা করছেন হয়তোবা দ্বিতীয় ধাপে দেশটিতে করোনা ভাইরাসের আরও একটি ধাপ ফিরে আসতে পারে। এই ক্ষেত্রে স্লোভেনিয়া সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হবে ফুড সাপ্লাইটিকে যথার্থভাবে ধরে রাখা, কারণ করোনা পরিস্থিতির কারণে কিন্তু বেশ একটি লম্বা সময় বিভিন্ন ধরনের কৃষিকাজ ব্যাহত ছিল। এই পরিস্থিতিতে যদি দ্বিতীয় ধাপে আরও একবার করোনা ভাইরাসের আঘাত দেশটিতে হানে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে যে পরিমাণ খাদ্যশস্য সংগ্রহ রয়েছে সেটুকু দিয়ে আসলে কতদিন দেশটি চলতে পারবে এটি নিয়ে কিন্তু বিভিন্ন জনমনে বেশ প্রশ্ন রয়ে গিয়েছে। বর্ণবাদ বিরোধী বিক্ষোভের জেরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি সহ কয়েকটি দেশে ভেঙে দেওয়া হচ্ছে বর্ণ বৈষম্যের মূর্তি। তবে এভাবে মূর্তি ভেঙে ফেলা হলে নতুন ও আসছে প্রজন্মরা ইতিহাস জানা থেকে বঞ্চিত হবেন বলছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। বর্ণবাদ বিরোধী বৈষম্যের সৃষ্টি করে এমন প্রতীক সরিয়ে ফেলার দাবি উঠেছে। পাশাপাশি মূর্তিগুলো ভেঙে দিচ্ছেন বিক্ষুব্ধরা। গণহত্যার প্রতীক আখ্যা দিয়ে আমেরিকা আবিষ্কার করা বিশ্বের কাছে পরিচিত মুখ ক্রিস্টোফার কলম্বাসের মূর্তিও ভাঙার পাশাপাশি মুখে রং মাখিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের 5 রাজ্যে। 1492 সালে কলম্বাস যুক্তরাষ্ট্রকে চিনিয়েছিলেন ইউরোপ তথা গোটা বিশ্বের কাছে। আন্দোলনকারীদের মতে কলম্বাস হলেন গণহত্যার প্রতীক। তিনি আমেরিকার আদি বাসিন্দাদের নির্বিচারে হত্যা করেছিলেন। শুধু কলম্বাস নয়, দাস প্রথা নিয়ে প্রশ্নবিদ্ধ সব মূর্তি ভেঙে ফেলা হচ্ছে। যুক্তরাষ্ট্রের রিচমন্ডে 1891 সালে স্থাপন করা জেনারেল হুইলিয়াম কার্টারের মূর্তি, মিশিগানের সাবেক বর্ণবাদী মেয়র আরভিন হুবার্টের মূর্তিসহ বেশ কিছু বিতর্কিত ব্যক্তির মূর্তি বিক্ষোভকারীরা ভেঙে ফেলেছে। যুক্তরাষ্ট্রে এসব ভাস্কর্য শ্বেতাঙ্গদের সমর্থক, মত বিক্ষুব্ধদের। বর্ণবাদী আন্দোলন শুধু পশ্চিমা বিশ্বে নয়, এর ঢেউ গিয়ে পড়েছে ইউরোপের দেশে। বর্ণবাদ ও ধর্ষক উপাধি দিয়ে ইতালিয়ান লেখক সাংবাদিক ইন্দ্রো মন্টালেনির মূর্তি লাল রং এঁকে দিয়েছে। কারণ 1936 সালে ইতালি অ্যাবিসিনিয়া যুদ্ধে সেনাবাহিনীতে থাকাকালীন 12 বছর বয়সী ইরিত্রিয়ান এক মেয়েকে অর্থের বিনিময়ে বিয়ে করার জন্য কিনেছিলেন। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলকেও বর্ণবাদী উল্লেখ করে তার ভাস্কর্য ভাঙার হুমকির পর চার্চিলের ভাস্কর্য ঢেকে দিয়েছে কর্তৃপক্ষ। বিশ্বজুড়ে ওঠা বর্ণবাদ বিরোধী বিক্ষোভের প্রেক্ষিতে সব ধরনের বর্ণ বৈষম্য খতিয়ে দেখতে কমিশন গঠনের ঘোষণা দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যুক্তরাষ্ট্রের পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড নিহত হবার পর বর্ণবাদ বিরোধী বিক্ষোভ চলছে বিশ্বজুড়ে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও জনপ্রিয় হচ্ছে ওয়েব সিরিজ। জনপ্রিয়তার সাথে সাথে বাড়ছে সমালোচনা।
ওয়েব সিরিজে প্রদর্শিত অশ্লীল ও আপত্তিকর দৃশ্যের জন্য সম্প্রতি প্রকাশিত 3টি ওয়েব সিরিজ বেশ বিতর্কিত হয়। এমন বাস্তবতায় দেশের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পরিবেশিত সিনেমা এবং ওয়েব সিরিজে প্রদর্শিত অশ্লীল ও আপত্তিকর দৃশ্য সরিয়ে ফেলতে সরকারকে আইনি নোটিশও দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। সিনেমা নাটকের পাশাপাশি সারা বিশ্বে এখন জনপ্রিয় ওয়েব সিরিজ। বাংলাদেশের নির্মাতারাও ঝুঁকছেন সেদিকে। দর্শক চাহিদা বাড়লেও কিছু কিছু ওয়েব সিরিজ হচ্ছে সমালোচিত। মৃত্যু পর্যন্ত তার সাথে থাকতে চাই। 7 মাস 1 দিন। ওয়াহিদ তারিকের বুমেরাং, সুমন আনোয়ারের সদরঘাটের টাইগার ও শিহাব শাহিনের আগস্ট 14 এই 3টি সিরিজ মুক্তির পরপরই রীতিমতো বিতর্ক উস্কে দিয়েছে। টেলিভিশনের নিজস্ব সংস্কৃতি বজায় রেখে অভিনয় করা অভিনয় শিল্পীদেরও দেখা যায় এসব ওয়েব সিরিজে খোলামেলা দৃশ্যে অভিনয় করতে। এটাকে আমরা কোনোভাবেই ভালোভাবে দেখছি না এবং এটাকে বন্ধ করার জন্য আমরা কিছু প্রক্রিয়ার মধ্যে ইতিমধ্যেই সব সংগঠনগুলো এক হয়ে কথা বলে এই প্রক্রিয়ার মধ্যে যাওয়ার চেষ্টা করছি। একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে ফি দিয়ে প্রাপ্তবয়স্কদের এসব ওয়েব সিরিজ দেখার কথা থাকলেও এখন তা দেখা যাচ্ছে ইউটিউবের মতো ওপেন প্ল্যাটফর্মে। এবং ওনারা ইউটিউব কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। যেই চ্যানেল থেকে এটা আপলোড হচ্ছে তারা সাথে সাথে স্ট্রাইক দিয়ে এটাকে নামিয়ে দিচ্ছেন। ইতিমধ্যে প্রায় গোটা 50 চ্যানেলকে তারা স্ট্রাইক ডাউন করে নামিয়েছেন। এমন বাস্তবতায় দেশে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পরিবেশিত সিনেমা এবং ওয়েব সিরিজে প্রদর্শিত খোলামেলা ও আপত্তিকর দৃশ্য সরিয়ে ফেলতে কিংবা সম্প্রচার বন্ধ করতে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন মোহাম্মদ তানভীর আহমেদ। এখন আমার নজরে মনে হয়েছে যে এটা পর্নোগ্রাফি অ্যাক্টের এগেইনস্টে যায়। সেক্ষেত্রে আমি নিজে সংক্ষুব্ধ ফিল করেছি এবং আমি সংক্ষুব্ধ ফিল করে আমি যারা কনসার্ন অথরিটি আছে তাদেরকে লিগ্যাল নোটিশটা পাঠিয়েছি। চলচ্চিত্রে নোংরা সংলাপ, খোলামেলা পোশাক, নকল গল্পের উপর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের বিধিনিষেধ যেমন রয়েছে, নাটক কিংবা ওয়েব সিরিজও তেমন সেন্সর বোর্ড চাইছেন অনেকে, যদিও অনেক নির্মাতা তা মানতে নারাজ। টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্ম গুলিয়ে ফেললে হবে না তো, কারণ ওটিটি প্ল্যাটফর্মে আপনার প্যারেন্টাল কন্ট্রোল আছে, সেখানে 16+ লেখা থাকে, 18+ লেখা থাকে। এখন আপনার সন্তান কেন একটা 18+ কন্টেন্ট দেখবে সেটা তো মনিটর আপনার করতে হবে। নির্মাতাদের গালি কিংবা অশালীন দৃশ্য ব্যবহারে সচেতন হওয়ার পাশাপাশি পাইরেসি বন্ধের জন্য সরকারি সুদৃষ্টি কামনা করেছেন সচেতন মহল। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছে এখনকার প্রধান খবর। করোনা ঠেকাতে পাওয়া গেল জীবন রক্ষাকারী প্রথম ঔষধ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় সফলতা। এখনো চূড়ান্ত নয় রেড জোন। লকডাউনে যেতে 72 ঘন্টা সময় পাবে স্থানীয় প্রশাসন। নির্দেশনা পেলে বাস্তবায়নে নামবে 2 সিটি কর্পোরেশন। ব্যাংক কর্মীদের বেতন কমানোর সুপারিশের সমালোচনার ঝড়। পিছু হটার আভাস। বিএবির পরিচালনার ব্যয় কমার পরামর্শ। করোনা মহামারীতে বড় ধরনের বিপর্যয় কর্মসংস্থানে। ক্ষতিগ্রস্ত মানুষদের আয় পুনরুদ্ধারে বাজেটে দিক নির্দেশনা নেই বলছেন বিশ্লেষকরা। অবিকৃত শত কোটি টাকার পাথর নিয়ে বিপাকে সিলেটের লোভাছড়ার ব্যবসায়ী। কর্মহীনের সংখ্যায় কয়েক হাজার শ্রমিক। 53 বছরের মধ্যে লাদাখ সীমান্তে ভারত চীন সবচেয়ে বড় সংঘর্ষ। 20 ভারতীয় সেনা নিহত। চীনের হতাহতের সংখ্যা 43। এবং ওয়েব সিরিজের নামে অশ্লীলতা। অনলাইন প্ল্যাটফর্মে নজরদারি বাড়ানোর দাবি। এ ছিল সকালের সংবাদের আয়োজন। দেখছেন নিউজ 24। সঙ্গে যারা ছিলেন ধন্যবাদ সবাইকে।